এই গণতন্ত্রের নামে আপনি শক্তি প্রয়োগ করছেন, সাধারণ আমরা সহিংসতা প্রদর্শন করছেন। মানে এইটাই আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক। ভোটের ব্যাপারে সবার একটা কনসেন্ট্রেশন থাকে ভোটের দিন কি হচ্ছে, মানে ওখানে ব্যালট বাক্স চিন্তাই হচ্ছে কিনা, দিনের ভোট রাতে হচ্ছে কিনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে মুক্তির কথায় স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মুক্তির নির্বাচন। আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম। তিনি রাষ্ট্রবিজ্ঞানী, কলামিস্ট ও শিক্ষাবিদ। আপনাদের দুজনকেই মুক্তির কথা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে সম্প্রতি গতকাল সোমবার জাতীয় নির্বাচন তদন্ত কমিশন গত 2014, 2018 এবং 2024-এর নির্বাচনের উপরে তার তদন্ত সম্পন্ন করেছে এবং এই তদন্ত রিপোর্টটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট উপস্থাপন করেছেন। এই রিপোর্টটি দেখার পর প্রধান উপদেষ্টা বলেছেন, আই কোট, নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটে সে ব্যবস্থা করতে হবে, আই আনকোট। শুরু করতে চাচ্ছি প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম আপনার কাছ থেকে। আসন্ন যে নির্বাচন আছে সেই নির্বাচনের প্রাক্কালে এই যে বিগত 3টি নির্বাচনের যে তদন্ত রিপোর্ট, এই রিপোর্টের প্রেক্ষিতে আমরা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঙ্ক্ষিত সেই অবিস্মরণীয় নির্বাচনটি দেখতে যাচ্ছি কিনা? আপনাকে ধন্যবাদ। যেহেতু আমার পরিচয় এভাবে দিয়েছেন, আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষার্থী, সে কারণে আমি নির্বাচন ব্যবস্থাকে যখনই বিশ্লেষণ করি তখনই আমি সেটির একটি গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। সভ্যতার একেবারে সুপ্রভাত থেকে শুরু করে পৃথিবী যতটা এগিয়েছে, পৃথিবীর শাসন ব্যবস্থা যত এগিয়েছে, ততটাই ওই শক্তির থেকে সম্মতিতে রূপান্তরিত হয়েছে। আমরা একসময় মাইট ইজ রাইট বলতাম, রাজা যার রাজ্য তার, রাজার প্রতিনিধিত্বই হচ্ছে সবচেয়ে বড় প্রতিনিধিত্ব এবং অ্যাবসলিউট। কিন্তু সেই অবস্থা থেকে, সেই শক্তির মহড়া থেকে মানুষ আস্তে আস্তে সম্মতির দিকে তাকিয়েছে। অর্থাৎ আপনি আমাকে শাসন করবেন, কিন্তু আমার সম্মতিতে, আমার প্রতিনিধি আপনাকে শাসন করবে। সেই যে গ্লোরিয়াস রেভলিউশন, ম্যাগনা কার্টা ইত্যাদির কথা আমরা বলি, সেইভাবে নির্বাচন ব্যবস্থাটি জনগণের প্রতিনিধিত্বের বিষয়টি হয়ে দাঁড়ালো। আগে তো সিটি স্টেট ছিল, আমরা যারা রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানি, রাষ্ট্র নগর রাষ্ট্র ছিল, ছোট ছোট রাষ্ট্র ছিল, মানুষ সব একত্র হয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করত। কিন্তু যতই রাষ্ট্রের পরিধি বেড়েছে, বিশেষ করে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায়, এটি সব মানুষ একত্র হয়ে শাসন করা সম্ভব নয়। সেই জন্য হচ্ছে রিপ্রেজেন্টেটিভের ধারণা। জন স্টুয়ার্ট মিলের একটা বই আছে, এটার নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। তো রিপ্রেজেন্টেশনের যে নিয়মটি আছে সেটা হলো যে আপনার বিভিন্নভাবে, আপনি যেমন ধরেন একটি জনগোষ্ঠীর অঞ্চলভেদে, একটা অঞ্চলভেদে একজন প্রতিনিধি হলো, একটা পেশার ভিত্তিতে হতে পারে। এই দেশে এই ব্যবস্থাটা আগেও ছিল, পেশার ভিত্তিতেও হতো। তো এখন যখনই এই প্রতিনিধিত্বের ব্যাপারটি আসলো, অর্থাৎ গণতন্ত্রের বিষয়টি এতই জনপ্রিয় হলো যে পৃথিবীতে এক সময় দেখা গেল, এই ধরেন আমি যদি এখন মানে গণতান্ত্রিক অবস্থাটা কিন্তু ডেক্লাইনিং, কিন্তু আমি যদি গণতন্ত্রের মোক্ষম সময়টা দ্বিতীয় মহাযুদ্ধের পরে, মানে ঠান্ডা যুদ্ধের সময়কালটাকে যদি আমি এই গণতন্ত্রের চর্চাকালের একটা সমৃদ্ধ সময় বিবেচনা করি, তাহলে দেখতে পাবো যে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ বেশি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সবচেয়ে জনপ্রিয় ব্যবস্থা হিসেবে গৃহীত হয়েছে। তো জনপ্রতিনিধি নির্বাচনই হচ্ছে এই প্রতিনিধিত্বের ধারণার মূল কথা। এখন যদি আপনি এই মেকানিজমটা শুধুমাত্র ঠিক রেখে, গণতন্ত্রের মানে কথাটা ঠিক রেখে, আর কোনো কিছুই যদি আপনি ঠিক না রাখেন, অর্থাৎ একটা কারচুপি, একটা মেকানিজম, একটা বিশেষ ব্যবস্থা, যেটি আপনি যথাযথভাবেই বললেন যে বাংলাদেশে 2014 সালে
18 সালে 2024 সালে যে নির্বাচন তিনটি হয়েছে, এটি একটি মেকানিজমের মাধ্যমে হয়েছে। অর্থাৎ আমি এইভাবে বলি, মূলে ঘোরা আসলে ঘোরা না। নির্বাচন হয়েছে, নির্বাচন খেলা হয়েছে, কিন্তু আসলে এর মাধ্যমে নির্বাচনকে নির্বাসিত করা হয়েছে একটা কারসাজির মাধ্যমে, একটা চলাবলা কলা কৌশলের মাধ্যমে। সেই ব্যাপারটি তো আমরা জানি। সুতরাং আমরা সেই নির্বাচনের দিকে আর ফিরে যেতে চাই। এখানে মানুষ রক্ত দিয়েছে, একটি রক্তাক্ত বিপ্লব হয়েছে বাংলাদেশে 2024 সালের। আপনারা জানেন এই আগস্টের বিপ্লবের প্রত্যাশাই হচ্ছে এই যে আমি আমার ভোট দেব, যাকে খুশি তাকে দেব। ধন্যবাদ। এই যে প্রতিনিধিত্ব, এখান থেকে এটি আমাদের আবার ফিরবো আপনার কাছে। ব্রিগেডিয়ার ইউসুফ, হাইকোর্ট প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, ঠিক স্যারের মতো করেই, আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু কিছু জানতাম, কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে সিস্টেমকে দুমড়ে মুচড়ে ফেলে নিজেদের মতো করে কাগজে রায় লিখে দেওয়া হয়েছে, এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার, পুরো রেকর্ড থাকা দরকার। আপনিও কি একমত? ধন্যবাদ। প্রফেসর ইউনুস যে কথাটি বলেছেন, বিগত 3টি নির্বাচনের তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে, তদন্ত রিপোর্টের ফাইন্ডিংস অবশ্যই যথার্থ। ইতিপূর্বে ভোট ডাকাতি হয়েছে এবং ভোট ডাকাতি হওয়াটা উচিত না, আমরা কেউই চাই না এটা ভোট ডাকাতি হোক। অ্যাকচুয়ালি যখন এর আগে নির্বাচনগুলো হতো, অনেকেই ভোট চুরির কথা বলতেন। তো চুরি করতে আপনার কিছু কৌশল অবলম্বন করতে হয়, ডাকাতির জন্য কিন্তু কোনো কৌশল লাগে না। ডাকাতি আপনি আপনার শক্তি আছে, অস্ত্রের মুখে প্রশাসনকে আপনি নিয়ন্ত্রণ করে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আপনি যখন একটা জিনিস, আপনার কাঙ্ক্ষিত জিনিসটাকে তুলে নিয়ে আসছেন জোর খাটিয়ে, সেটাকে বলে ডাকাতি। এখানে কিন্তু কোনো কৌশলের প্রয়োজন হয় না। চুরি করতে গেলে কৌশল প্রয়োজন হয়। তো গত 3টা ইলেকশনে ডাকাতি হয়েছে, এটা আমরা সবাই জানি। এটাকে কেতাবি ভাষায় বোধহয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংটাতে আবার কিছু কৌশলের ব্যাপার চলে আসে। মোর দেন দ্যাট। ডাকাতিটা আমি বলবো ইটস রাদার এ র অ্যাটেম্পট। এখানে কিন্তু খুব বেশি কৌশলের প্রয়োজন হয় না, বরঞ্চ ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু এক ধরনের চুরি বলা যাবে কিনা, এটা একটা কৌশল, কলা কৌশল, যেখানে আপনার প্রচুর প্রয়োজন হয়। এখন বিষয়টা হচ্ছে আমাদের সামনের যে ইলেকশনটা হবে, উনি বললেন উনি এই ধরনের ডাকাতি নির্বাচন আর দেখতে চান না। উনি কথাটা কাকে বললেন? কারা এটা এনশিওর করবে যে ভবিষ্যতে যাতে ডাকাতি নির্বাচন না হয়? উনি কি জনগণকে উপলক্ষ করে কথাটা বললেন, নাকি রাজনৈতিক দলগুলোকে বললেন, নাকি যারা নির্বাচনটাকে অ্যারেঞ্জ করবে, পরিচালনা করবে, নির্বাচন কমিশন এবং আমরা যারা প্রশাসনের যে সমস্ত লোকজন আছে তাদের উদ্দেশ্য করে বললেন? আপনি ডক্টর ইউসুফ, আপনি নিজে একজন গবেষক, ওয়াই নট আমরা আসন্ন যে নির্বাচন এটাকে কেস হিসেবে ধরে কি কি ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি যদি একটু। রাইট, এইটাই আপনার এখানে নির্বাচনী কৌশল। এখানে যেটা হচ্ছে এটা ঠিক ডাকাতি বলা যাবে না, এটা খুব সূক্ষ্ম কতগুলো কৌশল অবলম্বন করা হচ্ছে। এটা নৈতিক বৈধতা আছে কি নেই সেটা নিয়ে প্রশ্ন হতে পারে, বাট কৌশল খাটানো হচ্ছে। এবং আমরা যেটা ভোটের ব্যাপারে সবার একটা কনসেন্ট্রেশন থাকে, ভোটের দিন কি হচ্ছে, মানে ওখানে ব্যালট বাক্স ছিনতাই হচ্ছে কিনা, দিনের ভোট রাতে হচ্ছে কিনা, মূলত এই জিনিসগুলোই আমাদের কনসার্ন থাকে। বাট যে জিনিসটা আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, অ্যাকচুয়াল ভোটের দিনের অনেক আগে থেকে, অনেক মাস আগে থেকে কিন্তু ধীরে ধীরে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার কতগুলো কৌশল অবলম্বন করা হয়ে থাকে, যেগুলো কিন্তু আলটিমেটলি জনগণের পারসেপশনটাকে কন্ট্রোল করে, পারসেপশনটাকে তারা গাইড করে, যেটা নির্বাচনে একটা ওই যে দল এইগুলো করে, কৌশলগুলো অবলম্বন করে, তাদের পক্ষে একটা ইতিবাচক ফলাফল আনতে একটা সহায়ক ভূমিকা পালন করে থাকে। এবার তো ইন্টারিম আছে, এবারও কি এগুলো হওয়ার সম্ভাবনা আছে? এটা হওয়ার সম্ভাবনা আমরা তো দেখতেই পাচ্ছি, এগুলো হচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে, যে এটাকে আপনি সরাসরি বলতে পারবেন না যে সে নির্বাচনী বিধিমালা কেউ ভায়োলেট করছে, এটাকে ডাইরেক্টলি হয়তো বলতে পারবেন না। যেমন কিছু জিনিস আমি বলি, যেমন ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কিভাবে হয়। প্রথম হলো আপনার যখন আপনি জোটবদ্ধ হচ্ছেন, আপনি দেখলেন যে আপনার দল হয়তো কাঙ্ক্ষিত আসন এখানে জিতে আসতে পারবে না, তখন আপনি একটা জোট তৈরি করার সুযোগ খোঁজেন। জোট তৈরি করার জন্য আমাদেরকে অনেকগুলো জিনিস করতে হয়। সেটা হচ্ছে আমরা চেষ্টা করি আমাদের সমমনা বা সিমিলার ইডিওলজিক্যাল মোটিভেশন যাদের আছে তাদেরকে নিয়ে আমরা একটা জোটবদ্ধ হবো, কিন্তু এখানে সেই জিনিসটা হয় না। এখানে হচ্ছে পিওরলি এখানে ভোট ব্যাংক কোথায় কতগুলো আছে, ইনক্লুডিং পরাজিত শক্তির ভোট ব্যাংক কোথায় আছে, সেটাকে কিভাবে আমি আমার ব্যাগে ঢুকিয়ে নিতে পারি, এটার জন্য একটা সচেতন একটা কৌশল এখানে অবলম্বন করা হয়। যে আমরা এইটা যেমন দেখতে পাই যে আমরা শুরু থেকেই আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কথার ভেতরে এক ধরনের সর্ট অফ
সিম্প্যাথেটিক বা এটাকে কি বলা যায়, একটু ক্ষমা করে দেওয়ার একটা মানসিকতা, যে আওয়ামী সমর্থক যারা ছিল তাদেরকে কিছুটা আশ্বস্ত করা যে আমাদেরকে যদি তোমরা ভোট দাও, ইট ইজ অ্যাজ গুড অ্যাজ তুমি আওয়ামী লীগকে ভোট দিচ্ছ, মানে তাদেরকে একটা একটা সর্ট অফ একটা কনফিডেন্স দেয়া, যে এগুলো কিন্তু এক ধরনের কৌশল। আমি এগুলোকে, এই কৌশলগুলোর নৈতিক ভিত্তি আছে কিনা আমি সে বিতর্কে যেতে যাচ্ছি না, বাট এই কৌশলগুলো করা হচ্ছে যে আওয়ামী যে একটা বিশাল ভোট ব্যাংক রয়ে গেছে এটাকে কিভাবে নিজেদের ফেভারে নিয়ে আসা যায়, এটার জন্য কিন্তু সব দলগুলি চেষ্টা করে যাচ্ছে। কেউ সরাসরি করে ফেলছে, কেউ আরো বেশি কৌশলে করছে। তো এই একটা প্রথম জিনিস। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন মনোনয়ন দিচ্ছেন, মনোনয়নের ক্ষেত্রে এখন অনেক কৌশল অবলম্বন করা হচ্ছে। যেমন কোনো একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে আমার নিজের দলের জনপ্রিয়তা কতটুকু, আমি এককভাবে ওই সিটটা জিতে আসতে পারবো কিনা, যদি না পারি আমার কার সঙ্গে জোটবদ্ধ হওয়া উচিত সেটা চিন্তা করা। যদি জোটের রাজনীতিতে আমরা যাই, সেই ক্ষেত্রে আমি তাকে কতটুকু ছাড় দিব, কোন আসনগুলোতে ছাড় দিব, আমাকে কোন জায়গাতে তারা ছাড় দেবে, এই ক্যালকুলেশনগুলো ওখানে চলে আসে। ফলে হচ্ছে কি, একটা সময় গিয়ে নির্বাচনটার আদর্শিক ভিত্তিটা হারিয়ে যায়। যেমন আমাদের যে পলিটিক্যাল ম্যান্ডেট থাকে যে আমরা জনগণকে কি প্রত্যাশা দেখাচ্ছি, কি ড্রিম দেখাচ্ছি, ফিউচারে আমাদের দল ক্ষমতায় আসলে এই দল দেশের জন্য কি কল্যাণ বয়ে আনবে, সেই যে একটা আদর্শিক জায়গা, সেখান থেকে সরে এসে আমার টোটাল কনসেন্ট্রেশনটা এখন হয়ে যাচ্ছে আমি কিভাবে নির্বাচনে জিততে পারবো। থ্যাংক ইউ ব্রিগেডিয়ার ইউসুফ, আমরা আপনার কাছে অবশ্যই আবার ফিরবো। এই মুহূর্তে ডক্টর লতিফ মাসুম, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রসঙ্গ যেহেতু উঠলই, আপনার রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে টেক্সট বুক এক্সাম্পল গুলো আছে তার কোনো কিছু কি এবার দেখতে পাচ্ছি আমরা? আমি আপনাকে যেহেতু আমি ওই আবারও একই কথা, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী, সেজন্য ওইভাবেই বলি আর কি, একাডেমিকভাবেই বলি। সেটা হলো যে কোনো নির্বাচন ব্যবস্থায় তিনটা স্টেক হোল্ডার্স, একটা হলো গভর্নমেন্ট ইন ইটসেলফ, সেকেন্ড হলো ইলেকশন কমিশন, পলিটিক্যাল পার্টিস। তো এখন এই তিনটি স্টেক হোল্ডারের যে কেউ ইচ্ছা করলে ইলেকশনটাকে ইঞ্জিনিয়ারিং করতে পারেন। এটা কষ্টের কথা। আপনারা মানে এই আমাদের আজকের যে আলোচ্য বিষয়টি, যেটা আপনি প্রথমেই তুলে ধরলেন, যে বিগত তিনটি নির্বাচনে যে প্রক্রিয়াটি হয়েছে, সেই প্রক্রিয়াটি এই তিনটি স্টেক হোল্ডার্সের একাত্র হয়ে ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছে। আজকে পত্রিকার রিপোর্ট আপনি দেখেছেন নিশ্চয়ই, যে ব্যুরোক্রেসি, যারা মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মৌল শক্তি, মৌল চালিকা, নিয়ামক বলি, তারাই এটাকে নিশ্চিত করেছে। তো আদেশ করেছে গভর্নমেন্ট ইন পাওয়ার, আর সেই আদেশকে বাস্তবায়ন করেছে ব্যুরোক্রেসি, এবং অফকোর্স পলিটিক্যাল পার্টি ইন গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট ইন অপোজিশন, অপোজিশন তো ছিলই না, তো তারা এটাকে এনশিওর করেছে। এখানেও একই অবস্থা। যে এখন আমাদের সুবিধাটা হচ্ছে এই যে এখন এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এসেছে, এবং তারা বারবারই শতবার বোধহয় বলা হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূস থেকে, যে তারা একটি নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি উৎসবমুখর নির্বাচন চান। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু আদার স্টেক হোল্ডার্স, যেমন ধরেন ব্যুরোক্রেসি মানে আনফর্চুনেটলি এই মুহূর্তে একটি কোণঠাসা রয়েছে, কিন্তু ইলেকশন প্রক্রিয়ায় তারা কিন্তু একটি অপরিহার্য অংশ, একটি এসেনশিয়াল পার্ট। এখন দেখা যাচ্ছে যে ব্যুরোক্রেসি হিসাব নিকাশ করছে যে আগামীতে কারা সরকারে যাবে, এবং অতি উৎসাহী হয়ে তাদেরকে সহায়তা করছে। তারা, আমি ব্যক্তিগতভাবেও জানি যে তাদের মধ্য থেকে কেউ কেউ মানে গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাদের সাথে যোগাযোগ করছে, তাদের সক্ষতা প্রদর্শন করছে, তাদেরকে কতটা তারা প্রতিযোগিতা করছে, তারা কে কত সহযোগিতা করতে পারে। তাহলে সেখানে একটা ভালনারেবল অবস্থা রয়েছে ব্যুরোক্রেসিতে। তৃতীয়, যদি আপনি আসেন মূল কথাটায়, মানে ব্রিগেডিয়ার সাহেব যেটা বেশি গুরুত্ব দিয়েছিলেন, রাজনৈতিক পলিটিক্যাল পার্টিসিপেশন। এই পলিটিক্যাল পার্টিসিপেশন তো মানে ওই বারবারই তো বলা হয় যে মানে লেভেল প্লেইং ফিল্ড ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা ইতিমধ্যেই, মানে নির্বাচন তো আরো 1 মাস পরে, কিন্তু ইতিমধ্যেই যে প্রক্রিয়াটি
লক্ষ্য করলাম, সেটার ব্যাপারে তিনি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটা হচ্ছে যে মানে জোট গঠন বা রাজনৈতিক দলগুলোর পৃথক পৃথক অবস্থান, সেটি আমরা দেখলাম যে হ্যাঁ একটি আদর্শিক দৃষ্টিভঙ্গিতে একটি যেমন ধরেন বাংলাদেশে যদি আদর্শিক দৃষ্টিভঙ্গিতে আমরা দুটো পার্টির কথা বলি সবসময়, যে কমিউনিস্ট পার্টি এবং জামাত ইসলাম, এরা দুটো প্রান্তের বিপরীতে, কিন্তু দুটি কিন্তু আদর্শিক পার্টি। তো তাদের মানে সেই আদর্শকে কেন্দ্র করে যদি কোনো এমনকি জাতীয়তাবাদী আদর্শকে কেন্দ্র করে যদি কোনো ইকুয়েশন হয়, সেটি স্বাভাবিক, সহজ, স্বাভাবিক, হ্যাবিচুয়াল, এইভাবে আমরা বলি। কিন্তু যখন আপনি দেখবেন যে মানে নিপতনে সিদ্ধ ঘটনা হচ্ছে, মানে আমরা ব্যাকরণে পড়েছি না যে অকারের পরে একার থাকলে আকার, কিংবা আকার থাকলে উভয় মিলিয়ে আকার হয়। তো ব্যাকরণের একটু দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু আমরা খুব কষ্টের সাথে লক্ষ্য করছি যে সেই যে ব্যাকরণ, যে আদর্শিক নৈকট্য, আদর্শিক সহমর্মিতা, সহযোগিতা, সেটি এখানে উপস্থিত না হয়ে জাস্ট পাওয়ার সেন্ট্রিক একটি একটি ক্ষমতার বিন্যাস আমাদের এখানে ঘটছে। এই যে জোট সৃষ্টি করে এবং আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনটা সংগঠিত করতে চাইছি, অথচ 5ই আগস্টের পর আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে প্রত্যাশা ছিল, তা ছিল খুব সহজ একটা প্রত্যাশা, উপযুক্ত প্রার্থী দাঁড়াবে এবং আমার ভোট আমি দিয়ে আমার পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাবো। তাহলে কি প্রকারান্তে ভোটাররা প্রতারিত হচ্ছে? ধন্যবাদ। এখানে প্রথমে আমি আপনার এই মূল প্রশ্নটাতে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস, যেটা আগের ডিসকাশনে ছিল, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে আপনি কথা বলছিলাম আমরা। তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাপারটা, এটা আমার মনে হয় যে এটা একটা সেলফ ডিফিটিং স্ট্র্যাটেজি আমার মনে হয়। কারণ হচ্ছে যে আমাদের আগেকার দিনে যেভাবে করে আগের নির্বাচনগুলোতে যেভাবে করে জনমতকে প্রভাবিত করার কতগুলো কর্মকাণ্ড আমরা দেখেছি ক্যাম্পেইনের সময় বিভিন্ন দলের মাধ্যমে, এবারও আমরা অনেকটা সে ধরনের পুনরাবৃত্তি দেখতে শুরু করেছিলাম, যদি এটা এই মুহূর্তে কিছুটা কমে আসছে। আমাদের বাংলাদেশে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে মানুষের মনোজগতে কিন্তু একটা বিশাল পরিবর্তন চলে আসছে। আমি বলি এটাকে একটা নীরব বিপ্লব। আমরা সরব বিপ্লবটাকে দেখে থাকি, যেটা আমরা আমাদের তরুণ প্রজন্মকে অনেক ধন্যবাদ দিয়ে থাকি যে এরা একটা বিশাল বিপ্লব ঘটিয়ে ফেলেছে, দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এটা ভিজিবল কম্পোনেন্ট অফ রেভলিউশন। এর একটা ইনভিজিবল কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে মানুষের সাইকি, মনোজগতে কিন্তু একটা বিশাল পরিবর্তন। মানুষ কিন্তু এখন আর আগের মতো, আগে যেরকম ইলেকশনের আগে আমরা বিশাল বিশাল শো ডাউন দেখতাম, মানে আপনার ক্ষমতার প্রদর্শন, আপনি কত বেশি শক্তিশালী। এখন মানুষ মনে করে আপনি যদি ক্ষমতাবান হন, আপনি তো ক্ষমতায় এসে আমাকে আবার নির্যাতন করা শুরু করবেন। সো আমি একজন সেবককে দেখতে চাই, আমি একজন শাসককে দেখতে চাই না। মানুষ কিন্তু মন থেকে এটাই চায়। সো যখন কোনো বড় সড়ো শো ডাউন হয়, যখন শক্তির প্রদর্শন হয়, তখন আমার মনে হয় এই জিনিসটা সাধারণ যে জনগণ, একজন সাধারণ মানুষের মনের ভিতরে এক ধরনের ভীতির সঞ্চার করে যে আমরা আবার কোনো দানবকে নিয়ে আসতে যাচ্ছি কিনা। এইটা একটা। দ্বিতীয় আরেকটা জিনিস আমি মাসুম ভাইয়ের ওইটা থেকে আবার টেনে নিয়ে আসি, যেমন ব্যুরোক্রেসির কথা উনি বললেন, যে ব্যুরোক্রেসি একটা, আমি বলবো এটা এমন একটা জায়গার মধ্যে ওনারা ঢুকে যাচ্ছেন, দের ইজ নো রিটার্ন, মানে ওখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। কারণ ওনারা শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ওনারা যে কোনো একটি দলকে একটা সর্ট অফ ফেভারিটিজম, একটু ফেভার করার চেষ্টা করছেন। আমরা এই যে দলীয় মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে খুব নগ্নভাবে কিছু কাজ করা হয়েছে, একপেশে হয়ে যাচ্ছে। এটা অনেকে ঠাট্টা করে বলে থাকেন, আমার এক বন্ধু বলে থাকেন, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির, যে আপনার নির্বাচনে জয় হওয়ার পিছনে আমারও 1 ফোঁটা শিশির ছিল। এভাবে করে তারা হয়তো তাদের আনুকূল্য পাওয়ার চেষ্টা করছেন। ঠিক যে কারণে আমরা ওই যে ইনকামবেন্সি ফ্যাক্টরের কথা বলি, একটা সরকার যখন ক্ষমতায় থাকে, ওই ক্ষমতায় থাকার কারণে যেরকম বিভিন্ন কারণে আস্তে আস্তে তারা জনপ্রিয়তা হারাতে থাকে, ঠিক তেমনি কোন একটা দল যখন ডি ফ্যাক্টো ক্ষমতায় আছে বলে সবাই ধরে নেয়, অটোমেটিক্যালি কিন্তু মানুষের প্রতিটা কার্যক্রমের প্রতি একটা স্ক্রুটিনি হয়। মানুষ এটা কিনে চিন্তা ভাবনা করে, সমালোচনা করে, এটার ফিউচার ইম্প্যাক্টটা কি হতে পারে এটা ভাবে। তো এই ধরনের নির্বাচনী যে ইয়েগুলো করা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, বা ব্যুরোক্রেসি যদি এই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এ কোনো রকম সহযোগিতা করে থাকে, এইটা কিন্তু জনগণের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে না।
অবশ্যই। বিশেষ করে আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিদিন ফেসবুকে দেখতে পাচ্ছি, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এই প্রতিটা অ্যাকশন যা কিছুই করুক কোনো একটা রাজনৈতিক দল, এটা নিয়ে কিন্তু ব্যাপক কিন্তু এটা নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে, এটা সমালোচনা করা হচ্ছে, এটা করা হচ্ছে, মতামত দিচ্ছে বিভিন্ন লোক। তার মানে হচ্ছে কি মানুষ এখন খুব সচেতন। আপনি আজকে একটা সিএনজিতে চড়তে যান, আপনাদের সিএনজি ড্রাইভারের পাশে কিন্তু ওই দিনের দৈনিক খবরের কাগজটা রাখা আছে। মানুষ কিন্তু এখন সত্যকে জানতে চায় এবং সত্যটা তার হাতের কাছে চলে এসেছে থ্রু দি মোবাইল ফোন, এগুলো ইন্টারনেটের মাধ্যমে। ফলে যেটা হচ্ছে, আপনি যেটাকে করে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছেন, আপনাকে চিন্তা করতে হবে এই প্রভাবটা নেতিবাচক প্রভাবে পরিণত হচ্ছে কিনা, whether this support is shifting away from you, the sympathetic আপনার দিক থেকে সরে যাচ্ছে কিনা। কারণ আমাদের বাঙালির মানসিকতাই হচ্ছে আমরা কিন্তু সবসময় জুলুমের, যারা জুলুম করে বা জালেম তাদের বিপক্ষে, এবং যারা মুসলিম তাদের দিকে একটুখানি আমাদের সিম্প্যাথি ডেভেলপ করে। এবং ভোটটা তো হচ্ছে একটা নীরব বিপ্লব। আপনি আস্তে করে এই ভোটটা কার ওখানে কাস্টিং করে দিয়ে আসছেন, আপনি কিন্তু আগে থেকে বলার কোনো উপায় নেই। আমরা 91-তে কি দেখেছি, 91-তে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কেউ চিন্তাও করতে পারে না যে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসতে পারে। সো দ্যাট ওয়াজ এ বিগ সারপ্রাইজ ফর এভরিওয়ান। ধন্যবাদ ব্রিগেডিয়ার ইউসুফ। আবার আপনার কাছে ফিরবো এবং ডক্টর মাসুম, আমি আপনার কাছে আবারও আসতে চাচ্ছি। এটা খুব চমৎকার প্রসঙ্গের অবতারণা করেছেন, ভোটারদের মনস্তত্ত্ব। তো যেই প্রসঙ্গে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, যে যখন একজন ভোটার উইথ গুড ফেইথ বিশ্বাস করার চেষ্টা করে যে সে ভোট দিতে যাবে এবং তার পছন্দের প্রার্থীকে সে ক্যান্ডিডেট লিস্টে দেখতে পাবে এবং তাকে ভোট দিয়ে সে তার প্রতিনিধি হিসেবে তাকে নির্বাচিত করে সংসদে পাঠাতে চায়, সো দ্যাট তার কণ্ঠস্বরটা সে ইকো করে পার্লামেন্টে গিয়ে। এবারের যে প্রার্থী সিলেকশন ক্রাইটেরিয়া, যেটা আসলে নতুন কোনো মানে নিয়ম অথবা নতুন কোনো পদ্ধতি না, অনাদিকাল ধরে চলে আসা ক্রাইটেরিয়াটাকেই ফলো করা হয়েছে। আপনার কি মনে হয় যে এবার ভোট দিয়ে ভোটাররা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীদেরকেই নির্বাচিত করার সুযোগ পাবে, নাকি জোট যুদ্ধ আর এই আসন সমঝোতার সমীকরণে তারা বাধ্য হবে পলিটিশিয়ানদের বেছে দেওয়া প্রার্থীদেরকেই সংসদে পাঠাতে? আপনি একটা চমৎকার বিষয় উপস্থাপন করলেন। মানে সেখানে রাষ্ট্রবিজ্ঞানে আমরা এটাকে বলি সিফোলজিক্যাল স্টাডি। ওকে। ভোটতন্ত্র বা ভোটাচার, বাংলা ভাষায় খুব সহজে ভোটাচার বলা যায় আর কি, ভোটিং কালচার। এইটা মানে এটা সত্যি আপনারা চিহ্নিত করেছেন যে এটা যে রাইট টার্ন, একটা বড় ধরনের বাঁক অতিক্রম করেছে 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। মানুষ ভোট দিতে পারতো না, মানুষ ও ব্যাপারে ইন্টারেস্টেড, মানুষ মানে পলিটিক্যালি পাবলিক ওয়ার ডিসইন্টারেস্টেড গ্রাজুয়ালি। কিন্তু হঠাৎ করে যে আশাটি, যে বিপ্লবটি সম্পন্ন হলো, এই বিপ্লবটাকে ঘিরে মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু আকাশ ছোঁয়া হয়েছে। আপনি দেখেছেন গত 1 বছরে এত আন্দোলন, এত দাবি, এত মানে কিছু হয়েছে যে এটা রীতিমতো একটা প্লাবনের মতো অবস্থা। ঠিক এইটাই যদি আপনি যে মনস্তাত্ত্বিক শব্দটা ব্যবহার করেন, সুন্দর, এক্সেলেন্ট, এই বিষয়টি যদি আপনি তাদের মনস্তত্ত্বে প্রয়োগ করেন, তাহলে পরে আসল ব্যাপারটি বোঝা যাবে। আপনি তো চেহারা দেখছেন, খুব কেতাদুরস্ত, মানে সুন্দর, মানে রুটেড সুটেড ব্যক্তি, কিন্তু মানে তার যে মনে যে কত কদর্য, কত মানে নোংরা, কত কিছু লুকিয়ে আছে, সেটা তো কাজের সময় বোঝা যাবে। যখন ভোটটি হবে তখন গণতন্ত্রের কথা আমরা সবাই বলি এবং গণতন্ত্রের জন্য একেবারেই প্রাণপাত করে ফেলে দিই, কিন্তু গণতন্ত্র যখন গণতন্ত্র আপনার বিরুদ্ধে যাচ্ছে, মানুষটি আপনার বিরুদ্ধে ভোট দিচ্ছে, মানুষটি আপনার বিরুদ্ধে কথা বলছে, কোনো ক্রমে কোনোভাবেই আপনার কাছে সেটা গ্রহণযোগ্য হয় না। আপনি হত্যা, রাহাজানি, সন্ত্রাস ইত্যাদির মাধ্যমে সেটাকে প্রতিহত করার চেষ্টা করেন। ভোটিং প্যাটার্নে 3টি এম এর কথা খুব জোরসোরে বলা হয়। প্রথম এমটি হলো মাসল, মানে আপনি নিজের উপর বিশ্বাস স্থাপন করতে পারছেন না। জনগণের সম্পত্তির উপর যে কথাটি প্রথমেই আমরা বলেছিলাম, যে শক্তি থেকে
সম্মতিতে উত্তরণের নামই হলো গণতন্ত্র। তো এখন এই গণতন্ত্রের নামে আপনি শক্তি প্রয়োগ করছেন, অসাধারণ। আমরা একটা সহিংসতা প্রদর্শন করছেন, মানে এইটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক বিষয়। ধন্যবাদ প্রফেসর। শুধু দর্শক মণ্ডলী, আমরা আমাদের শেষ বিরতিতে যাব এখন, এবং বিরতি থেকে এসে আবারও শুরু করব প্রফেসর মাসুমের কাছ থেকে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ছিলাম প্রফেসর লতিফ মাসুমের সাথে। স্যার, আপনি বলছিলেন মাসল, মানি এবং আরেকটা পয়েন্টের কথা। আমরা বলছিলাম যে নির্বাচন ব্যবস্থায় মাসুল অর্থাৎ মানে সহিংসতা, সন্ত্রাস একটা বড় মাধ্যম। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, একেবারে 72 থেকে শুরু করে আজকে 2026 সালে যে নির্বাচন হতে যাচ্ছে তাতে কিন্তু এর একটা প্রদর্শনী হচ্ছে। দৃশ্যমান হোক, অদৃশ্যমান হোক, আইনি হোক, বেআইনি হোক, এর একটা প্রদর্শনী হচ্ছে মাসল। এবং দ্বিতীয় এমটি হইল মানি। এখন একজন মানে প্রার্থী নিজেই বলছেন যে 10 কোটি 20 কোটি টাকা লাগবে নির্বাচন করতে, তাহলে পরে এই যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে এই কালো টাকাটা খুব বড় ধরনের একটি ফ্যাক্টর, বড় ধরনের একটি ফ্যাক্টর। এবং যতই কন্ট্রোল করতে চান না কেন, মানে ব্রিগেডিয়ার সাহেব যথার্থভাবে মানে চিহ্নিত করেছেন যে এই যে জনমনস্তত্ত্ব, এই জনমনস্তত্ত্ব তো টাকা চায়, অর্থ চায়। আপনি নির্বাচন, আপনি মানে সবকিছু ঠিকঠাক করে এনেছেন, মানে ভোটের আগে আপনার হাতে 1000 টাকা আমি গুঁজে দিলাম, হয়ে গেল। যদি এই হয় মনস্তত্ত্বের অবস্থা, তাহলে পরে তো সর্বনাশের কারণ। তৃতীয় যেটা, সেটা হচ্ছে মিডিয়া। আচ্ছা, মিডিয়া আপনি দেখেন, আমরা মানে এই বাংলাদেশের মিডিয়া মানে এতটাই প্রবল যে মিডিয়া মোগলস বলছে, মিডিয়া মোগলস। তো মিডিয়া নিয়ন্ত্রণ করে যে আপনি, তারা সত্যকে মিথ্যা বলতে পারে, মিথ্যাকে সত্য বানাতে পারে। এই যে মেকানিজম, সময় মানে ঘনিয়ে আসছে, সেজন্য আমি ভাইয়ের সুযোগ দেওয়ার জন্য কথা সংক্ষেপ করি। কথা এইটাই যে সর্বশেষ অবস্থা যেটা, অর্থাৎ সম্মতিতে যেন ভোট দিতে পারি, সেটির একটা নিশ্চয়তা চাই। শক্তি প্রয়োগ নয়, সম্মতির প্রয়োগ। তা এখানে মানে রাজনৈতিক দলগুলোকে, যেটা আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলো হচ্ছে মেইন ফ্যাক্টর, মেইন মানে স্টেক হোল্ডার্স, তাদেরকে নিশ্চিত করতে হবে যে শক্তি নয়, সম্মতির মাধ্যমেই আমরা জনগণের প্রতিনিধিত্ব চাই। ধন্যবাদ ডক্টর লতিফ। কামিং ব্যাক ব্রিগেডিয়ার ইউসুফ, আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তফসিল ঘোষণার ঠিক পরদিন যখন একজন খুবই জনপ্রিয় সম্ভাব্য প্রার্থী শহীদ ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে প্রকাশ্য দিবালোকে ঢাকার রাস্তায় মারা যায়, তার পরপরই আসলে রিসেন্টলি আমরা যে জরিপের পরিবর্তন দেখতে পাচ্ছি। সো দুটো মিলিয়ে আপনার কাছে খুব দ্রুত কনক্লুডিং রিমার্ক সহ জানতে চাইব যে সিকিউরিটি সিচুয়েশনটা কোন অবস্থায় পৌঁছাচ্ছে, জরিপে কেন এরকম হঠাৎ করে উলটপালট দেখতে পাচ্ছি আমরা। ধন্যবাদ। ধন্যবাদ। প্রথম যেটা হচ্ছে যে অ্যাবাউট জরিপের কথা প্রথমে যদি বলি, একটা ইংরেজিতে একটা কথা আছে, দেয়ার আর 3 কাইন্ডস অফ লাইস, স্মল লাইস, বিগ লাইস এন্ড স্ট্যাটিস্টিক্স। সো জরিপগুলো আসলে অনেক সময় দিস আর মেক বিলিভ স্টোরিজ, অনেক সময় বিভিন্ন রকমের সংস্থাগুলো একটা সার্টিন ফাইন্ডিংসটাকে এস্টাবলিশ করার জন্যই জরিপগুলোকে, এটাকে সিলেক্টিভ স্যাম্পলিং বলা হয়। আপনি বেছে বেছে এমন লোকদেরকে নিলেন যারা আপনি যে ধরনের উত্তর চান সেই ধরনের উত্তরই তারা দেবে। আমি সেটাতে যাচ্ছি না, বাট এটা ঠিক যে আমরা একটা শিফটিং আমরা লক্ষ্য করছি, যে একটা সময় মনে হয়েছিল যে অবধারিতভাবেই একটা দল বোধহয় ক্ষমতায় আসবে, এরকম মনে হয়েছে। এবং যেটা আমি একটা বিপদের কথা একটু আগে বলেছি, যে ব্যুরোক্রেসি কিভাবে একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে আমরা হাসিনার সময় কি দেখেছি, হাসিনা যাতে টিকে থাকতে পারে তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করার চেষ্টা করেছে এই ব্যুরোক্রেসি এবং পুলিশ, কারণ তারা জানে হাসিনা ফল করলে তাদেরও ফিউচার খুব খারাপ হতে পারে। সিমিলারলি যারা এখন ভবিষ্যতে ডিফ্যাক্টো কোনো একটা পার্টি ক্ষমতায় আসছে এরকম একটা ধারণা, বদ্ধমূল ধারণা নিয়ে যারা ডেসপারেটলি ওই দলটাকে খুশি করার জন্য নানাভাবে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে ব্যুরোক্রেসির মধ্যে থেকে, এটা তো জনগণ দেখতে পাচ্ছে। ফলে ব্যুরোক্রেসির ভিতরে তখন একটা ভয় ঢুকে যাবে যে বাই চান্স যদি দিস পার্টি ডাজন্ট কাম টু পাওয়ার, তাহলে তো জনগণ তো তাহলে আমাদেরকে ধরবে, তোমরা তো স্পেয়ার করবে না। ফলে এখন তারা আরো বেশি তাদের সামর্থ্য বা কি বলা যায় তাদের এফোর্ট দিয়ে ওই দলটাকে জয়ী করার হয়তো চেষ্টা করতে পারে। আমি জাস্ট একটা হাইপোথেটিক্যালি বলছি কথাটা। আমি যেটা মনোযোগের কথা বললাম, এই জিনিসটা কিন্তু পাবলিক দেখতে পাচ্ছে।
পাবলিক যখন দেখবে যে কোনো একটা পার্টি এক ধরনের বিশেষ আনুকূল্য পাচ্ছে ব্যুরোক্রেসির কাছ থেকে বা কোনো কান থেকে, এমনকি আমি বলবো বিচার বিভাগের কাছ থেকে বা ইলেকশন কমিশন আমি বলবো কিনা, কারণ রিসেন্টলি আমরা প্রার্থীতা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি যেগুলো একজন খুব সাধারণ লোকও কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারে যে এগুলো ঠিক ওভাবে হচ্ছে না, মানে এটা নিউট্রালি হচ্ছে না, একটু বায়াস লক্ষ্য করা যাচ্ছে। এগুলো কিন্তু একটা নেগেটিভ সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ফেলে আপন দি পিপল। এখন যেটা হচ্ছে সংঘাতের ব্যাপারটা, যদি জরিপ কাছাকাছি হয়, এটা কিন্তু একই সঙ্গে একটা অত্যন্ত ইতিবাচক বার্তা, আবার একটা নেতিবাচক বার্তা। ইতিবাচক বার্তা কি, গণতন্ত্র তো আমরা চাই যে খুব শক্তিশালী দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, একটা শক্তিশালী সরকারি দল হবে, তার বিপক্ষে একটা শক্তিশালী বিরোধী দল থাকবে, দুটোই সরকার চালাতে সক্ষম, একজন সরকার চালাবে আরেকটা ছায়া সরকার হিসেবে অবস্থান করবে। সেটাই তো আমাদের কাম্য হওয়া উচিত। আমরা একটা তথাকথিত হাসিনার আমলের নির্বাচনের মতো একটা নামে মাত্র নির্বাচন, বিরোধী দল মানে ঘর বসে গৃহপালিত বিরোধী দলের মতো কাউকে তো আমরা চাই না। গণতন্ত্রের জন্য এটাই উচিত। কিন্তু এখানে যে ভয়টা থাকে, যখন প্রতিদ্বন্দ্বিতা এরকম মানে যে বাঘে মহিষে বা একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়, তখন সেখানে কিন্তু সংঘাতের একটা ব্যাপার চলে আসে। কারণ তবে আমি যে জিনিসটা আমি রাজনৈতিক যারা করেন তারা আমার চেয়ে অনেক বেশি বিচক্ষণ, আমি জানি ওনারা রাজনীতি বোঝেন ভালো, বাট একটা জিনিস হচ্ছে কি, এই সংঘাতটা কিন্তু এনে লং রান, দীর্ঘমেয়াদে কিন্তু এটা কিন্তু নিজের ধ্বংসই টেনে নিয়ে আসে। আমরা হাসিনার ক্ষেত্রে সেটা দেখতে পেয়েছি। বরঞ্চ আমাদের অপশন না পেয়ে মানুষ তখন কিন্তু তাকে টেনে হিস্ট্রি নামাতে বাধ্য হলো। তো আমার মনে হয় যে এখানে যে জিনিসটা প্রয়োজন, যেটা হয়তো আমরা অনেকের মধ্যে ইদানিং কথাটা প্রচলিত যে ন্যাশনাল কনসেনসাস গভর্নমেন্ট, লেট অল অফ আস কন্ট্রিবিউট টুয়ার্ডস রানিং দি কান্ট্রি। এখন এই বিষয়টা হয়তো আমার কেন যেন মনে হয় ব্যাপারটা ওদিকে হয়তো বা যাচ্ছে, কারণ এখানে সবাই তো বিপ্লবী শক্তি, সবাই তো ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেটা বিএনপি বলুন, জামাত বলুন, এনসিপি বলুন, এই পুরা দেশের আপামর জনসাধারণ কিন্তু ওই ফ্যাসিস্টকে টেনে নামানোর ব্যাপারে তাদের নিজ নিজ অবস্থান থেকে একটা ভূমিকা রেখেছে। তারা এখন তাদের স্বপ্নের একটা বাংলাদেশ গড়তে চায়। এখন স্বপ্নের বাংলাদেশে পৌঁছানোর আমার রোডম্যাপটা কি হবে, এই ব্যাপারে বিভিন্ন দলের মধ্যে একটা মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা সবাই একটা স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়তে চাই। তাই যদি হয় তাহলে এভরিওয়ান শুড বি অ্যালাউড টু গিভ অ্যান অপরচুনিটি। সবারই সুযোগটা পাওয়া উচিত যে হাউ বেস্ট হি ক্যান কন্ট্রিবিউট টুয়ার্ডস ডেভেলপিং ওই ড্রিম ল্যান্ড আমাদের বাংলাদেশ। সেদিক থেকে আমার মনে হয় যে সংঘাতের সম্ভাবনা থাকলেও আমার কেন যেন মনে হয় আমাদের রাজনৈতিক দলগুলো ওই বোকামিটা করবে না। আমি কিন্তু কোনো নির্বাচনী সংঘাত অ্যান্টিসিপেট করছি না। আমার মনে হয় যেটা একটা শান্তিপূর্ণ নির্বাচনই হবে। চমৎকার একটি অ্যানালজি, অ্যানালাইসিস চমৎকার, ন্যাশনাল কনসেনসাস এর গভর্নমেন্ট, চমৎকার একটা অ্যানালজি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে ব্রিগেডিয়ার ইউসুফ দিলেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট কোনো একটা অনুষ্ঠানে আবার এটা আরেকটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ এবং ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম। শ্রী দর্শক মণ্ডলী, মুক্তির কথায় আমরা আজকে আলোচনা করলাম নির্বাচনের মাধ্যমে আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তিতে আমরা পৌঁছাতে পারবো কিনা, এবং আমরা আশা করছি নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন এবং যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তাদের জন্য যোগ্য সেবক, যোগ্য শাসক নির্বাচন করার সুযোগ পাবে। আপনাদের সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।